দেখি মাথায় ঢুকেছে কিনা, পুরোটা বলে ফেলো তাড়াতাড়ি। কি হলো? টিটিটি মানে কি? এই টিটিটি, আরে কালকে এত ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন কার ট্রান্সফরমেশন? অস্টেনাইটেড ট্রান্সফরমেশন। অস্টেনাইটেড ট্রান্সফরমেশন। তাহলে এক্সাক্ট টিটিটি ডায়াগ্রামটা আমরা এঁকে ফেললাম এইটার হেল্প নিয়ে। ও এই স্লাইড শো করে, স্লাইড শোটা আবার ক্যান্সেল করি তো, আবার ক্যান্সেল করবো কি করে? স্যার দেখুন কিবোর্ডে বাম দিকে উপরে কিবোর্ডে দেখুন স্যার, হ্যাঁ সেটা দেখতেই পাচ্ছি, সেটা তো জানি। বন্ধ হয়ে যাবে স্যার। এই তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার দেখে ফেলো টাইম টেম্পারেচার ট্রান্সফরমেশন ডায়াগ্রামটা যা আঁকা হয়েছে, হোয়াট এভার ইট হ্যাজ বিন ড্রন, ইট হ্যাজ বিন স্টার্ট বিলো ইউটেকটয়েড পয়েন্ট, দ্যাট ইজ বিলো 727। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? অ্যাট হায়ার টেম্পারেচারে পাচ্ছি একদম এই জোনটায় কোর্স পারলাইট, তারপরে পাচ্ছি ফাইন পারলাইট, তারপরে পাচ্ছি বেইনাইট, এইখানে পেয়ে যাচ্ছি মার্টেনসাইট। তা কালকে ডেফিনেশনটা দিয়েছিলাম, হোয়াট ইজ মার্টেনসাইট? হোয়াট ইজ মার্টেনসাইট? তো মানে র্যাপিডলি ঠান্ডা করে দেওয়া হয় অস্টেনাইটকে। আরে বাবা, একটা ছোট্ট উত্তর, ইট ইজ কি হার্ড হচ্ছে কি নরম হচ্ছে আমার দেখার দরকার নেই, ইট ইজ এ সুপার স্যাচুরেটেড সলিড সলিউশন অফ কার্বন ইন আয়রন। It is a supersaturated solid solution of carbon in iron. That is martensite. What is perlite? It is a mixture of ferrite and cementite. What is bainite? Bainite bole ki kore? It is a mixture of cementite as well as perlite. Cementite is present in the higher form. So the appearance under the microscope, it becomes different. স্বর্ণেন্দু একটা নাম, দেবজিৎ একটা নাম, মহাপাত্র একটা নাম, মোল্লাটা পালিয়ে গেছে, মোল্লাটা আসেনি আর। সোহেল মোল্লা পালিয়েছে একবার, হি হ্যাজ লেফট দ্য মিটিং, আর নেই। স্যার আসি তো। ও আবার ঢুকেছো? স্যার তো প্রথম থেকেই আছে, আসি তো, কিন্তু একবার মাঝখানে দেখলাম সোহেল হ্যাজ লেফট দ্য মিটিং। ও স্যার ওই নেটওয়ার্কের জন্য মাঝে মাঝে ওটা হয়ে যায়, কিন্তু আবার আমারও হয় মাঝে মাঝে স্যার। ওটা যাক, আমার মেডিসিনটা কাজ করছে, লাগবে 7-8 দিন সময় লাগবে মেডিসিনটা, ভালো মেডিসিন। স্যার বাকিদেরকেও মেডিসিনটা দিতে হবে। ও রিকোয়ারমেন্ট বলতে আমি ঠিক দিয়ে দেবো, দরকার হলে চিঠি দিয়ে ডেকে পাঠাবো আমার ঘরে। যাদবপুরে জিএস মানে বুঝতে পারছো? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি জিএস মানে লোকে বলতো দুনিয়া কাঁপানো 10 দিন। তার বাবাকে ডেকে পাঠিয়েছিলাম দুর্গাপুর থেকে চিঠি দিয়ে। বাবা শুধু আমার কাছে এসে বলেছিল, স্যার পিঠের চামড়াটা ছাড়িয়ে নিন, শুধু প্রাণটা আমার হাতে ফিরিয়ে দেবেন, আর কিচ্ছু লাগবে না। হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করা ছেলে যাদবপুরে সাপ্লি পেয়েছে 6টার মধ্যে 4টে, সে গল্প বলেছিলাম না স্যার। তাহলে শোনো, আজ একটু গল্পই করি, তারপরে যাব। হঠাৎ গরুর সাথে একদিন দেখা, গরু সবে 3rd ইয়ারে জিএস হয়েছে, রাস্তায় প্রণাম করে ফেললো, স্যার আমি জিএস হয়েছে। আমি বললাম ঠিক আছে। কিছুদিন পর ক্লাসে এসছে, তাকে খুঁজে পাওয়া যায় না, তাকে খোঁজ নিয়ে ক্লাসে আসতে হয় গরুকে। তারপর অন্য একটা ছাত্রকে জিজ্ঞেস করলাম ওর রেজাল্টটা কেমন, ও চুপ করে আছে। আমি বললাম বলো, বললো স্যার 4টেতে সাপ্লি পেয়েছে, কিন্তু স্যার ও হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করেছিল, উইদিন 20 ছিল। আচ্ছা ঠিক আছে, খুব ভালো, কিচ্ছু বলিনি, সোজা ইউনিভার্সিটি চিঠি লিখে ডেসপ্যাচে চলে গেছি। গিয়ে বললাম এই চিঠিটা এই ওকে ডেকে পাঠিয়ে ঠিকানা জিজ্ঞেস করলাম। ও বললো স্যার ঠিকানা নিয়ে কি হবে, একটু দরকার ছিল তোমার বাবার সাথে। বললো না স্যার এখন স্যার ঠিকানা টিকানা, স্যার ঠিক আছে। আমি শুধু জিজ্ঞেস করলাম তুমি কটায় সাপ্লি পেয়েছো? বললো স্যার আপনি সব জানেন। আমি বললাম হ্যাঁ। বললো স্যার খারাপ হয়ে গেছে, 4টেতে সাপ্লি পেয়েছে। বললো ঠিক আছে। ও ঠিকানা দিল না, KMR চলে গেলাম, KMR থেকে ঠিকানা নিলাম, নিয়ে একদম প্রিন্ট করে চিঠি, তখন টাইপ ছিল, তখন কম্পিউটার আসেনি, টাইপ করে ওর বাবার নামে পাঠিয়ে দিলাম। দিন 15 পরে বাবা, কালো রংটা বেশ একটু চাপা, কালো রঙের ভদ্রলোক, লম্বা, ধুতি পাঞ্জাবি, সাইডে ঝোলা ব্যাগ আমার মতন নিয়ে মেকানিক্যালে আমায় খুঁজছে। আমি তখন ওয়ার্কশপে। তো মেকানিক্যাল থেকে ফোন করলো, বললো স্যার এক ভদ্রলোক এসছেন আপনাই খুঁজছে, মনে হয় কোনো ছাত্রর বাবা। আমি বললো পাঠিয়ে দিন ওয়ার্কশপে। তা ওয়ার্কশপে এসে উনি খুঁজছেন।
উনি চেনেন না, একদম নতুন লোক। তারপর কাকে জিজ্ঞেস করেছে, কোন পিয়নকে দেখিয়ে দিয়েছে। আমি বললাম আসুন, বললো আমি এর বাবা। আমি বললাম আসুন আসুন, বসুন বসুন। ওনার পরিচয় হচ্ছে উনি বর্ধমান ইউনিভার্সিটিতে এমএসসি করেছেন, করে বর্ধমানে এই দুর্গাপুরের একটা স্কুলে পড়ান, ওরা দুর্গাপুরে থাকে। ঘটনাটা শোনো। তা আমি বললাম, তো আপনার ছেলে পড়াশোনা করছে? বললো হ্যাঁ স্যার, বলে তো করে, ছুটিতে তো বাড়িতে যায়, শুক্রবার করে বাড়িতে যায়, আবার সোমবার সকালে চলে আসে। আমি বললাম কেমন করছে? বললো স্যার সে তো জানি না। আমি বললাম মানে? সে তো জানি না মানে আপনার ছেলে, আপনি পড়াশুনো? বললো স্যার মুখে তো বলে খুব ভালো পড়াশুনো হচ্ছে, যাদবপুরে খুব ভালো পড়াশুনো হয়। বললাম ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আমি বললাম আপনি এমএসসি, আবার সেকেন্ড বার জিজ্ঞেস করলাম আপনি এমএসসি করেছেন? বললো হ্যাঁ স্যার। বললাম কোন ইউনিভার্সিটি থেকে? বললো স্যার বর্ধমান ইউনিভার্সিটি থেকে। তা আমি বললাম আচ্ছা, আপনি আপনার ছেলের রেজাল্ট দেখেছেন কোনোদিন? কি বলছে শুনবে, কি বলতে পারে বলো তো দেবজিৎ? না দেখিনি। দেখায়নি আমাকে, এরকম কিছু একটা বলে দিস। হ্যাঁ বললো স্যার। বের হয়নি রেজাল্ট। হ্যাঁ বলো বলো স্বর্ণেন্দু বলো। না না, আমি বললাম ওই vegetable সায়ক management বলছে বেরোয়নি। ও তখন থার্ড ইয়ার ক্রস করে ফোর্থ ইয়ারে উঠবে, বাবাকে বলেছে, মানে এক কথায় বাবাকে চমকেছে, তুমি তো পড়াও স্কুলে, আমাদের টিচাররা সব ইউনিভার্সিটিতে পড়ায়, তাদের অত সময় নেই, তারা রিসার্চ করে প্রজেক্ট করে, আমাদের 4 বছরের রেজাল্ট একবারে বেরোয়। তোমার মতন স্কুলে খাতা দেখে না টিচাররা, ও তাদের চরম মাথা খাটিয়েছে। ইন্টেলিজেন্ট ছেলে। তা আমি তারপর জিজ্ঞেস করার পরে বললাম আপনি তো মাস্টার ডিগ্রি হোল্ডার একটা বিশ্ববিদ্যালয় থেকে, আপনি এটা বুঝতে পারেন না যে ইউনিভার্সিটির রেজাল্ট একবারে বেরোয় কিনা? তখন না হাত জোর করে বলছে স্যার আমি ইউনিভার্সিটিতে পড়েছি ঠিক কথা, কিন্তু ইউনিভার্সিটির নিয়ম কানুন তো জানি না, হয়তো আপনারা খুব ব্যস্ত থাকেন। কিচ্ছু বললাম না, বাইরে বেরোলাম, মিনিট 15 দাঁড়ালাম ওয়ার্কশপের সামনে, দাঁড়িয়ে এক গরুকে পেলাম। আমি বললাম ইমিডিয়েট ওকে যেখান থেকে পারো ধরে আনো আমার ঘরে, একদম। বলো স্যার দেখছি। আমি বললাম তুমি না পারো 2-4টে ছেলেকে ধরো, ধরে ডেকে আনো হনুমানকে। 40 মিনিট পর বাবু এলেন। 40 মিনিট পর অন্য বাবু এসছে এখন। হুম, এই নামে কেউ ছিল নাকি? এই সমীর গণটা কে? হু ইজ সমীর আবার গণ? কি দিল? হ্যাঁ আমাদের সেকশনে সমীর গণ। সেকশন বি মনে হচ্ছে স্যার। এই সমীর গণ, B3 স্যার। B3 সমীর গণ কোথা থেকে? B3 স্যার। ও কি আমাদের সেকশনে? না B3 স্যার। B3 বলছে। তাহলে এখানে ঢুকলো কি করে গরু? লিংক পেলি কোথা থেকে সমীর? সমীর গণ কোথা থেকে পেলি? ও কি বাংলা জানে? হ্যাঁ স্যার, হ্যাঁ। তো তুমি কোত্থেকে লিঙ্ক পেলে? হ্যাঁ আমার বন্ধু বললো ক্লাস হচ্ছে, আমি ভাবলাম সবার একসঙ্গে হচ্ছে এই জন্য। আচ্ছা ঠিক আছে, ঢুকে পড়েছো, ঠিক আছে, পরের দিন ঢুকো না। ঠিক আছে। এইবার বাবাকে দেখে তো ওর অবস্থা ঢিলে, প্রায় পেন্টুল খুলে যায়। আমি বললাম এই আপনার ছেলে, আমার সামনে জিজ্ঞেস করুন তো ওর রেজাল্ট বেরোয় কিনা প্রত্যেক সেমেস্টারে। তখন ওর বাবা জিজ্ঞেস করলো তোর রেজাল্ট কোথায়। আলটিমেটলি টোটাল ব্যাপারটা জানা হলো যে ও 4টে সাবজেক্টে সাপ্লি পেয়েছে। বাবা উঠেই চড় থাপ্পড় আমার ঘরে। ঠিক আছে, তারপর আমি থামালাম। তারপর ওর বাবা এই কথাটা বললেন, স্যার আপনার বাড়ির ফোন নাম্বারটা যদি দেন। আমি দিয়েছিলাম। অন্তত 15 দিনে একদিন মাস্টারমশাই ফোন করতেন আমায়। সেই ছেলে 88 পয়েন্ট সামথিং নম্বর নিয়ে যেদিন বেরিয়ে যাচ্ছে যাদবপুর থেকে, আমার পায়ে হাত দিয়ে আমার ঘরে এসে প্রণাম করে একটা কথাই বলেছিল, আমার সারা জীবন মনে থাকবে, স্যার ইউ আর দি টার্নিং পয়েন্ট ইন মাই লাইফ। স্যার আমি খারাপ হয়ে যাচ্ছিলাম, ফলে আমি যদি জিএস কে ডেকে আনতে পারি আমার বুক ভরা সাহস আছে যাদবপুরে। ফলে দেখো এরা কিন্তু ইন্টেলিজেন্ট, যে কোনো কারণেই হোক
ভুলবশত বা আমি কিছু বলবো না, ওর বুদ্ধি মাথায় খেটে যে এটা একটা ভালো ছেলেকে কিন্তু আমরা হারাতে চলেছিলাম। আমি যদি আমাকে অনেক টিচার বারণ করেছিল, দেখ এসব নিয়ে ঝামেলা করিস না, এ কিন্তু বড় ক্যাপ্টেন। আমি বললাম যত বড় ক্যাপ্টেনই হোক ছাত্র তো। ফলে এই রকম ভালো ছেলে যাদবপুরে এসে কিন্তু খারাপ হয়ে যায়, আবার মিডিওকার ছেলে যাদবপুর থেকে খুব ভালো রেজাল্ট করে বেরিয়ে যায়। আরো ঘটনা শুনবে? হ্যাঁ স্যার। রাত্রি 7:30 নাইট ক্লাস হচ্ছে ওয়ার্কশপে। আমি জাস্ট একটু গেটের বাইরে বেরিয়েছি একটু খেতে, খেতে এসে দেখি একটা ছেলে মেকানিক্যাল আর একটা ছেলে, দুজনেই কিরম একটু মানে বিসদৃশ ভাবে হাঁটছে, তাল রাখতে পারছে না। আমি মেকানিক্যালের ছেলের কলারটা ধরলাম, ধরে হিড়ির করে ওয়ার্কশপে টেনে আনলাম। আর ওই একটা গরু, ওটাকে একটা ওয়ার্কশপের স্টাফকে বললাম, নির্মল বাবু, নির্মল রায়, আপনি এই গরুটাকে ধরে ওয়ার্কশপে বসান। মেকানিক্যালের গরু হচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড। আমাদের যাদবপুরের ড্রাগ সাপ্লাই হয় কোন ডিপার্টমেন্টে জানো? জানো না, জানার দরকার নেই, সেটা আমি খুঁজে বার করেছি। এবার যে ছেলেটা সিভিল ডিপার্টমেন্টের থাকে কোথায় জানো? তোমরা তো সারা কলকাতা ঘুরে বেড়াও, গড়িয়াহাটের যে ফ্লাইওভারটা, যেটা পার্ক সার্কাসের দিকে নামলো, বাদিকে প্যান্টালুন্স টাইটান, তার পাশে একটা গলি আছে, মির্চ মশলা বলে একটা রেস্টুরেন্ট আছে, জানো কি? হ্যাঁ স্যার বলুন। জানো মির্চ মশলা রেস্টুরেন্টটা? মানে গড়িয়াহাটে তো? যাদবপুর থেকে যাচ্ছ, ফ্লাইওভারে উঠলে, ফ্লাইওভারটা যেখানে নামলো সেখানেই বাদিকে টাইটান আছে আর প্যান্টালুন্সের বড় দোকান আছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি কোন দিকে। প্যান্টালুন্সের গা দিয়ে ঢুকে গেলেই একটা মির্চ মশলা, একটা শুকনো লঙ্কার ছবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা ভেতরে গাড়ি রাখা আছে, গাড়িটা হ্যাঁ। ওই এলাকায় ফ্ল্যাট, ওই এলাকায় ফ্ল্যাট, ফ্ল্যাটটার দাম কত হতে পারে? আজকে ডেটে কোটির কাছাকাছি স্যার, কোটির কাছাকাছি। কোটি, 1.5 কোটির ওপর ফ্ল্যাটের দাম। ছেলেটার বাবা কি করলো জানো? আমি রেজিস্ট্যান্স দেওয়ার পর ছেলেটাকে বাবাকেও খবর পাঠিয়েছিলাম, সবকিছু করেছিলাম। হিজ ফাদার ওয়াজ ফোর্সড টু কমিটেড সুইসাইড। আমরা বলি আমাদের পয়সা নেই, এত পয়সাওয়ালা ঘরের ছেলের বাবা সুইসাইড করলো ছেলের কীর্তিতে। এই হলো যাদবপুর। মেকানিক্যালটাকে বাঁচিয়ে দিয়েছিলাম, বাবা মা দুজনকে ডেকে এনে, একদম দুজনকে ডেকে এনেছিলাম। ঠিক আছে, এবার দেখা যাক। এরকম অনেক ঘটনার ফলে যাদবপুরে একটু সাবধানে চলো, ভালো আছে খারাপও আছে। তাহলে এটা টাইম, টেম্পারেচার, ট্রান্সফরমেশন ডায়াগ্রাম, দিস ইজ স্টার্ট অফ ডিকম্পোজিশন, দিস ইজ এন্ড অফ ডিকম্পোজিশন। আর মাঝখানটা কি বলছে বলো তো? এই মাঝের লাইনটা ইট ইন্ডিকেটস, খেয়াল করে দেখো, 50%। তার মানে 50% ডিকম্পোজিশন হয়েছে। তাহলে টাইপ অফ কুলিং এই ডায়াগ্রামটায় কিরকম ছিল? ধরে নাও এই 550-তে, তাহলে 780 by 800 থেকে ইট ওয়াজ র্যাপিডলি কুলড অ্যাট দিস টেম্পারেচার, আফটার দ্যাট ইট ওয়াজ হেল্ড আইসোথার্মালি। ঠিক আছে, তার মানে এই ডায়াগ্রামটার নাম দিয়েছিলাম আমরা টাইম, টেম্পারেচার ট্রান্সফরমেশন অ্যান্ড আইসোথার্মাল ট্রান্সফরমেশন ডায়াগ্রাম। এইবার পরেরটা দেখা যাক কি আছে, ব্যাপারটা একটু দেখি। এইবার এইটা দেখো তো কি বলছে, দেখো তো বুঝতে পারো কিনা। একই ডায়াগ্রাম, তফাৎটা কোথায়? আমি আগেরটা দেখাচ্ছি, এইটা দেখে নাও ভালো করে। এই ডায়াগ্রামটা দেখেছো? হ্যাঁ স্যার। এইটা দেখো, বেসিক তফাৎটা কোথায়? এখানে ডেডলাইন একদম প্রথমে স্যার স্টার্ট হয়ে যাচ্ছে কোনো টাইম ছাড়াই। এইখানটা কি বললে, কি বললে? স্যার হাইপার তোমার কথাটা কেটে কেটে যাচ্ছে, খুব ইকো হচ্ছে। স্বর্ণেন্দু মাইকটা অফ কর। হ্যাঁ বলো। দীপজিৎ বল।
স্যার হাইপার ইউটেক্টরের ক্ষেত্রে স্যার স্টার্টিং যেটা সেটা স্যার অনেক মানে টাইম জিরোর আগে মানে জিরোতেই সব স্টার্ট হয়ে যাচ্ছে কোনো টাইম ছাড়া। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ব্যাক করে যাই। তাহলে হিয়ার ইজ এ গ্যাপ। তাহলে গ্যাপ থাকার ফলে কি সুবিধে হয়েছে বলতো? ইফ উই কুল র্যাপিডলি from this portion to this portion, we can enter into the Martensite zone. It has been written Martensite, M start, after that M finish. But if this diagram, it may be hypoeutectoid, it may be hypereutectoid, একটাই উত্তর হবে, there is no incubation period. ইনকিউবেশন পিরিয়ড আছে কি? না স্যার। ইনকিউবেশন পিরিয়ড নেই। এটার ক্ষেত্রেও প্রায় জিরো, এটার ক্ষেত্রে। তাহলে আমরা ল্যাঙ্গুয়েজে বলবো দিস কার্ভ ইজ নোন অ্যাজ বেসিক্যালি সি কার্ভ। ওপরের কার্ভটার কি নাম ছিল? এই ওপরের কার্ভটার আমরা নাম দিয়েছিলাম এস কার্ভ, ইট অ্যাপিয়ার্স লাইক এস। এইটার নাম দিয়েছি সি কার্ভ। If there is no incubation period, there is no gap, that means no incubation period for hypoeutectoid still. Hypo means less than 0.8. Hyper means greater than 0.8. If there is no incubation period, certainly the material cannot be transferred into Martensite. তাহলে এর থেকে আরেকটা উত্তর পাওয়া যায় from another direction. If the carbon content is less, that is less than 0.8%, Martensite cannot be formed. That means high hardness cannot be achieved. This is another answer. Similar for this steel also. And এইটা আয়রন কার্বন ইকুইলিব্রিয়ামের ডায়াগ্রাম, এই গামা। খেয়াল করে দেখো, এই টেম্পারেচার থেকে ও টেনে এনেছে, এটার ক্ষেত্রেও এই টেম্পারেচার থেকে ও টেনে এনেছে। তাহলে সিমিলার, ইফ দি কার্বন কন্টেন্ট ইজ লেস, from this diagram we can tell it, having the lower carbon content, high hardened steel cannot be produced. ঠিক আছে, এগোবো? হ্যাঁ মানে স্যার ওই একমাত্র ইউটেকটিক ওই কম্পোজিশনেই সম্ভব, তাই তো? মার্টেনসাইট পাওয়া। হায়ার কার্বন হলে। তাহলে এবার আমরা একটা জিনিস করতে চাই, দেবজিৎ পড়াশুনো করছে না আমার ক্লাসে। কি ওষুধ দিতে হবে? কোনো ওষুধ দিতে হবে আমার তরফে, অনেক রকম ওষুধ আছে। তাহলে লোয়ার কার্বন স্টিল ক্যানট বি হার্ডেন উইথ রেসপেক্ট টু দিস ডায়াগ্রাম, মানে বাই এনি হিট ট্রিটমেন্ট প্রসেস এটা সম্ভব নয়। তাহলে ইফ দেয়ার ইজ এনি পসিবিলিটি টু মেক দি লোয়ার কার্বন স্টিল হার্ডেন, রাস্তা আছে কি? সারফেস হার্ডেনিং করা যাবে? Yes, that is another kind of surface hardening. That is, one is known as carburizing, another one is known as nitriding, another one is known as flame hardening. Surface hardening cannot be done, but the hardness we should not able to reach up to the core, মানে সেন্টার অফ দি হার্ডনেস আসবে না। হার্ডনেস বলতে বুঝি কিন্তু আমরা সেন্টার অফ দি হার্ডনেসটা আসার। It can be hardened by surface hardening techniques only. Clear? এবার এগোই। না স্যার মানে হাইপো ইউটেক্টর আর হাইপার ইউটেক্টরের মানে পার্থক্যটা হচ্ছে একটা ইনকিউবেশন টাইম আছে, একটা ইনকিউবেশন টাইম নেই, এটাই কি? হ্যাঁ, কার্বন কন্টেন্টের এটারও নেই। এখান থেকে কুলিং কার্ভ এইটুকু টাইম, মানে এটা লগ স্কেলে আছে, মানে 0.1 সেকেন্ডেরও কম। ইট ইজ নট পসিবল টু মেক দি হার্ডেন। এইবার দেয়ার ইজ ওই নট পসিবল, এই হার্ডেনের ব্যাপারটা একটু আরেকবার বলুন, আমি ঠিক মনে ধরতে পারবো না। মার্টেনসাইট আসবো আমরা। মার্টেনসাইটের স্ট্রাকচারটা আমি একটু আগেই বলে দিয়ে যাচ্ছি। দি স্ট্রাকচার হ্যাজ বিসিটি, ফুল ফর্ম অফ বিসিটি তোমরা ক্রিস্টাল স্ট্রাকচার পড়িয়েছি। বিসিটি মানে কি মনে আছে কারুর? ক্যাপ্টেন, বিসিসি পড়েছি, বিসিটি বডি সেন্টার টেট্রাগোনাল। That means A equal to B not equal to C. হলো? হলো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার বিসিটি কেন হলো?
যে কার্বনটা at this stage ছিল at 780 degree centigrade, when it is rapidly cooled to form martensite, the excess carbon won't be able to diffuse the iron at crystal structure. It will be entrapped. কালকেই বলেছিলাম. But there is no space at all. Then what should occur? আমার একটা পকেট আছে, পকেটে আমি অনেক 10 টাকার কয়েন একদম ভর্তি করে নিলাম। তা পকেটটা যদি ফুল 10 টাকার কয়েনে ভর্তি হয়, জামার পকেটটা, বাইরে থেকে দেখতে কিরকম অ্যাপিয়ারেন্স লাগবে? সাম ডিফর্মেশন ফুলে থাকবে স্যার। হ্যাঁ, একটা ডিফর্মেশন শুড অকার, তাই তো? তাহলে এই কেসেও কি স্যার ওই কিউবিকটা ডিফর্ম হয়ে লম্বা হয়ে যাচ্ছে এক্সেস কার্বনের জন্য? না, আমাকে শেষ করতে দাও। To accommodate the excess carbon which is present in the iron, the crystal structure is elongated in the z direction, as well as it becomes twisted also. For this only, it has got the high hardness and the structure is known as body center tetragonal. আসছি, আরো ছবি টবি সব আছে, ওটার ছবি টবি আছে সব, একটু দেখে নি। তাহলে there is another way. If we put something so that this curve shifts right to the y axis, তাহলে আমরা কি করতে পারবো? মার্টেনসাইট ফর্ম করতে পারবো। We can produce martensite. ঠিক আছে? ইম্পিউরিটি দিলে হবে? Yes. তখন আমরা কি করব? We should add some admixtures, that is chromium, nickel, এগুলো অ্যাড করলে this curve shifts right to the y axis. হলো স্যার? তাহলে টেম্পারেচার বাড়ালেও তো শিফট করে কার্ভটা, মানে আগের দিন দেখেছিল 250, তারপরে 750, ওগুলো তো বেশ ডান দিকেই হয়, তো ওটা দিয়েও তো করা যায়। বুঝলাম না, মিক্সচার অ্যাড না করে, মানে এই যে এক একটা কার্ভ তো এক একটা পার্টিকুলার টেম্পারেচারের উপরে। হ্যাঁ, তো আমি যদি মানে আমরা আগের দিন যে সি কার্ভটা দেখেছিলাম, ওটা মানে 750 জন্য টাইমটা বেশি পাচ্ছে, 250 জন্য অনেকটা টাইম পাচ্ছে, কিন্তু 450 জন্য একদমই কম টাইম পাচ্ছে, 5 সেকেন্ড মতো। তো সেরকম ভাবে যদি হাই টেম্পারেচারে করি তাহলে তো করতে পারে, বেকার মানে মিক্সার অ্যাড না করে আর কি। আমাকে অ্যাটাকটা ঠিক জায়গায় হলো না। দিস কার্ভ হ্যাজ টেক স্বপ্নীল। হ্যাঁ স্যার। কোন হনুমান? স্যার আমি কি করে জানবো? আপনি দেখতে পাবেন, কিন্তু এসছে কেউ। কই? কেউ নেই, কেউ নেই। না স্যার, কেউ নেই। This curve has been drawn, taken in consideration the element which was heat treated, that was 0.8% carbon steel. এই সবকটা কার্ভই 0.8% কার্বন স্টিলের জন্য স্যার, আপ ডাউন দুটোই। তাহলে সিমিলারলি if it is applicable for 0.4% carbon steel, the nature should remain same, only the difference in that is incubation period. হচ্ছে? উত্তর পেয়েছেন? হ্যাঁ। তাহলে this incubation period is applicable only for eutectoid steel. If you change the carbon content of the steel, this gap diminishes. So it is our target, so that this curve should shift right to the y-axis, but adding some admixtures. ঠিক আছে, এটার পরেরটাই কি আছে এবার খেয়াল করে দেখো। অস্টেনাইট টু পারলাইট, জাস্ট কত সেকেন্ড পর পর এইটুকু ছিল। তারপরে 1150, 1320, তারপরে 1850, 4000 সেকেন্ড। এরপরে these are the appearance of austenite to martensite after prolonged time, or austenite to perlite বলতে পারি। It's a mixture of ferrite and cementite. এইবার দেখি কি আছে। ঠিক আছে, অস্টেনাইট টু বেইনাইট। বেইনাইটের স্ট্রাকচারটা একটু খেয়াল করে দেখো। বেইনাইটকে বলা হয় নিডল টাইপ স্ট্রাকচার, নিডলের মতন, একদম ছুঁচের মতন। স্ট্রাকচার অ্যাপিয়ার, স্বর্ণেন্দু একরকম দেখতে, দেবজিৎ একরকম দেখতে, ওই সোহেল একরকম দেখতে, এক একজন এক এক রকম দেখতে, এক এক রকম প্রপার্টি। ঠিক আছে, সেই জন্য নামটা আলাদা দিয়েছে। সেইটা
তোমরা এই বয়সে পারবে না, দীর্ঘদিন একটু মাইক্রোস্কোপ নিয়ে নাড়াচাড়া করলে তখন বোঝা যায় স্ট্রাকচার। এইবার খেয়াল করে দেখো, কন্টিনিউয়াস কুলিং ট্রান্সফরমেশন। তাহলে এতক্ষণ আমরা কি শিখছিলাম? দ্যাট ইজ আইসোথার্মাল। এবার কন্টিনিউ দেখি পরের ছবিটা কি আছে। এইবার খেয়াল করে দেখো, ওই ছবিটাই পার্টটা নিয়েছি। তাহলে একটু খেয়াল করে দেখো, 780 or 800 ধরো, ইট ওয়াজ কুলড। এখানে কি লেখা আছে গো? তলার লেখাটা দেখো তো, কি লেখা আছে এইখানটায়, দেখতে পাচ্ছ? কোর্স প্যারালাইট লেখা। কোর্স পারলাইট। এখানটায় লেখা আছে ফাইন পারলাইট, এইখানে লেখা আছে মার্টেনসাইট। ঠিক আছে, লেখা থাকে এখানে লেখা আছে মার্টেনসাইট প্লাস পারলাইট। তাহলে কোর্স, উই ওয়ান্ট টু প্রডিউস কোর্স পারলাইট ফর ইউটেক ফ্রম ইউটেকটয়েড স্টিল। তাহলে আমায় প্রথমে কি করতে হবে? উই হ্যাভ টু রেইজ দি টেম্পারেচার, সে ইট ইজ 750 or 780 in the furnace. Hold the material for some time so that surface and core will get same temperature. After that, you please switch off the furnace. Basically, the process is known as furnace cooling. তাহলে ফার্নেস কুলিং যদি করি সময় অনেক বেশি লাগবে। After switching off the furnace, you should not open the door of the furnace. It should be cooled within a furnace. That means at least 24 hours is required to cool the furnace. For that only, you please notice it. Maximum time is required for furnace cooling. Ultimate product is coarse pearlite. কোন জায়গাটায় পাবো? এই জোনটায় পাবো কোর্স পারলাইট, এই জোনটায় পাবো কোর্স পারলাইট। হয়েছে 1 নম্বর। তাহলে দি নেম অফ দি প্রসেস বিলংস টু annealing, that is furnace cooling. So if annealing is uttered, এর পরের দিন আরো ডিটেলে পড়বো, that is it should be furnace cooled, whatever may be the composition of the material. এবার কি করলাম? সেম মেটেরিয়াল আর একটা টুকরো নিলাম, ফ্রম 780 it was cooled in normal air. কি পাচ্ছি? ফাইন পারলাইট। তাই নর্মাল এয়ারে কি করব? আফটার গেটিং দি সারফেস অ্যান্ড কোর সেম টেম্পারেচার, উই শুড ওপেন দি ডোর অফ দি ফার্নেস, bring one sample outside the furnace, keep it in normal air. The name of the process is, যেহেতু as it is cooled in normal air, the name of the process is known as normalizing. হলো আলটিমেটলি প্রোডাক্ট কি হচ্ছে? ফাইন পারলাইট। এবার নর্মালাইজিং আরো কি কি পাই সেটা আমরা দেখবো আমরা ভবিষ্যতে, বেশি আর ঢুকবো না। এইবার এটার করলেও আমরা কি পাচ্ছি? এখানে পারলাইট পাচ্ছি। এইবার ফ্রম দিস ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা, এই রেড লাইনটা দিয়েছে, এই রেড লাইনটা যদি আমরা এখানে দিই, আগের ডায়াগ্রামটায় চলে যাই, পরিষ্কার ডায়াগ্রামটায়, এই ডায়াগ্রামটায় যদি রেড লাইনটা টানি, তাহলে রেড লাইনটা এইরকম ভাবে আসবে। স্বর্ণেন্দু, এইভাবে আসবে রেড লাইনটা স্ট্রেট। হ্যাঁ হ্যাঁ, তার মানে দ্যাট শুড বি এ ট্যানজেন্ট। ঠিক আছে, তোমাদের সাবজেক্টে নেই, তাও আমি একটু অঙ্কগুলো করে দিয়ে যাচ্ছি, একটু মুখে মুখে বলে দিয়ে যাচ্ছি। তাহলে আমরা যদি একটু বুদ্ধি করে, দুষ্টুমি বুদ্ধি করে 780 থেকে স্বর্ণেন্দু একটা সেট স্কোয়ার নিয়ে এর গায়ে ট্যানজেন্ট করে একটা লাইন সোজা এক্স অ্যাক্সিসে নামিয়ে দিলাম, হলো? হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে যেখানে ট্যানজেন্ট হলো, ধরো বেশ ভালো জায়গায় ট্যানজেন্টটা হয়েছে এই ছবিটা, এখানে ট্যানজেন্ট টাচ করেছে, ঠিক আছে? হুম হুম, আচ্ছা, এখান থেকে আমি ভার্টিক্যাল লাইন টানলে এটা কি পাবো? কি অ্যাক্সিস আছে? এটা তো টাইম, মানে ওই লগ Time. স্কেলে আসে তো। হ্যাঁ, লগ স্কেলে কত আছে? 1 সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ওটা 10 সেকেন্ড ধরে নিচ্ছি, ঠিক আছে, আমার হিসেবে সুবিধে হবে। তাহলে কোন টেম্পারেচার থেকে শুরু করেছিলাম? ধরে নাও 780। আচ্ছা 80 থেকে, 800 থেকে শুরু করেছিলাম, ধরে নাও। একই ব্যাপার, অঙ্কটা টক করে মুখে মুখে হয়ে যাবে। 800 থেকে এখানে ট্যানজেন্টের টেম্পারেচার কত ছিল? এটা 550 ধরে নি। 550। তাহলে আমরা কি স্বর্ণেন্দু লিখতে পারি 800 মাইনাস 500, 550, 800 মাইনাস 550, তার মানে 250, ঠিক আছে তো? হুম।
ডিভাইডেড বাই 10 সেকেন্ড, ধরো এটাই ট্যানজেন্টে এখানে এসেছিল, এই ভার্টিক্যাল লাইনটা ধরে নাও এখানে এসেছিল 10 সেকেন্ড, ডিভাইডেড বাই 10, এইটা যদি লিখি আমরা কি পাবো? ওই তো মানে ট্যানজেন্টটাই পাবো, মানে ওই আপনার আমি তো ওয়াই এই কি বলে এক্স বাই ওয়াই করছি, মানে লম্ব বাই স্লোপটা স্লোপটা ও আচ্ছা, স্লোপটা থেকে আর কি পাবো? এবার স্বর্ণেন্দুর মাথায় 4 গাঁটটা মারতে হবে। আমি কোন দিকে এগোচ্ছি তোমরা ধরতে পারছো না। মানে দুটো step করে ওই আপনার কুলিং রেটটা নাকি? ইয়েস, আমরা যদি তাহলে 250 ডিভাইডেড বাই 10, তার মানে 25, তাই তো? 25 ডিগ্রি সেলসিয়াস পার সেকেন্ড এইভাবে কুল হচ্ছে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড পার সেকেন্ড যদি আমরা হিটটা তার থেকে কম বার করি, তাহলে দি কুলিং কার্ভ উইল এন্টার থ্রু দিস কার্ভ। আর যদি কুলিং রেটটা তার থেকে বেশি হয়, দ্যাট কার্ভ উইল পাস থ্রু দিস হলো ইনকিউবেশন পিরিয়ড। দেখো বোঝা গেল কি না, নাহলে আবার বলছি। হ্যাঁ বোঝা গেছে। বুঝতে পেরেছি স্যার ব্যাপারটা। তার মানে কুলিং রেটটা আমরা কিন্তু এই কার্ভটা যদি পেয়ে যাই, তাহলে কুলিং রেটটা আমরা বার করতে পারি যে পার ইউনিট টাইম কি রেটে কুল করলে উইল গেট মার্টেনসাইট, আর কোন রেটে কুল করলে উইল গেট অস্টেনাইট, ফেরাইট অ্যান্ড সিমেন্টাইট, আলটিমেটলি পারলাইট, বেইনাইট or ট্রুসাইট or something else. তাহলে উই ক্যান ফাইন্ড আউট ইজিলি। এইটা কিন্তু স্মিথে দেওয়া নেই, এটা ল্যাকটিনেও দেওয়া নেই, অন্য বইতে দেওয়া নেই, একমাত্র দেওয়া আছে যে বইটা তোমাদের দিয়েছি শ্যাকেল ফোল্ডে দেওয়া আছে, টু ফাইন্ড আউট দি কুলিং রেট। হয়ে গেল তাহলে এটা পরিষ্কার আইডিয়া? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে একটু দেখে নি। তাহলে দিস ইজ দি ট্যানজেন্ট অফ দিস লাইন। তাহলে এইখান থেকে ভার্টিক্যাল লাইন টেনে এই তো 780 দিয়েছে, 780 মাইনাস 450 ডিভাইডেড বাই যে আসবে করলে আমরা কুলিং রেটটা পাবো। সেই জন্যই এইটাকে বলা হয় দ্যাট ইজ দি ট্রানজিশন টেম্পারেচার, above which if you decrease the heat you will get martensite. If it is less than this, that is we will get decomposition of austenite in the form of perlite, bainite, cementite or something else. So basically this is known as critical quench rate. এইটা মাথায় নিয়ে নাও, ক্রিটিক্যাল কুইঞ্চ রেট মাথায় থাকবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ক্রিটিক্যাল কুইঞ্চ বলুন ওটা কোনটা বললেন? এই লাল দাগটা হুইচ ইজ এ ট্যানজেন্ট অফ টিটিটি ডায়াগ্রাম। ও আচ্ছা, ওকে। দিস ইজ ক্রিটিক্যাল কুইঞ্চ রেট। এর নিচে নামলে মার্টেনসাইট পাবে, এর উপরে থাকলে তুমি ডিকম্পোজিশন অস্টেনাইট পাবে ইন দি ফর্ম অফ পারলাইট, ফেরাইট অর সিমেন্টাইট অর বেইনাইট। এই দুটো যেমন কার্ভের ভেতরে ঢুকেছে, এটা কিন্তু কার্ভের ভেতরে ঢুকেছে, এটা কার্ভের বাইরে দিয়ে গেছে, তার মানে কুলিং রেট ইজ হায়ার, উইল গেট মার্টেনসাইট। স্যার এই কন্ট্রোল, বলো, শুনতে পাচ্ছি না। বলছি স্যার এই কন্ট্রোলটা করবো কি করে, যে মানে এই রেটেই আমি কমাবো, মানে এই কন্ট্রোলটা? আমাদের ডিফারেন্ট কাইন্ড অফ হার্নেস পাওয়া যায়, পার ইউনিট টাইমে কত হিট বার করতে হবে সেটা পাওয়া যায়। আচ্ছা স্যার, ব্যাস ঠিক আছে। এবার একটু খেলা করব এটা নিয়ে। এইবার খেয়াল করে দেখো, মার্টেনসাইট ট্রান্সফরমেশন অফ স্টিল। ঠিক আছে, ইনিশিয়ালি অস্টেনাইটে কি স্ট্রাকচার ছিল স্যার? অস্টেনাইট হ্যাজ গট ফেস সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ। এইবার যখন মার্টেনসাইট হচ্ছে, ফেস সেন্টারটা হয়ে যাচ্ছে বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার। ঠিক আছে, টু অ্যাকোমোডেট এক্সেস কার্বন। এবার একটু ভালো বইটই পড়লে দেখবে এরপরে আর কি আছে দেখি। মনে হিট ট্রিটমেন্টটা পরশু শুরু করি, বৃহস্পতিবার দিন। হ্যাঁ স্যার। আমরা তো প্রিলিমিনারি। আচ্ছা, এইবার স্বর্ণেন্দু একটা কায়দা। স্যার 59 এই পেজটা বলছি, এই দুটো মানে উপরে যে লাল আর সবুজ দাগ ওটা মানে সরে আছে, ওটা স্পেশালিটা কি? মানে লাল আর সবুজ দাগটা যে সরে আছে মানে এই বাদিকেরটাতে দুটো তো একসাথে আছে আর কি। কোথায় দুটো একসাথে? এই যে মানে ট্যানজেন্টটা হলো আর কি।
হ্যাঁ, আরে কিন্তু এটাতে ট্যানজেন্ট হচ্ছে না, মানে ওটা ট্যানজেন্টটা হচ্ছে ক্রিটিক্যাল কুলিং রেট। ও আচ্ছা আচ্ছা, ওটা আর কি মানে বেশি দিয়ে যাচ্ছে আর কি। আর ক্রিটিক্যাল বুঝতে কুলিং পেরেছি। রেট মানে তার থেকে বেশি র্যাপিড তুমি যদি হিট এক্সট্রাক্ট করো তুমি মার্টেন সাইড পাবে, আর তার থেকে যদি কম হিট এক্সট্রাক্ট করো পার ইউনিট টাইমে, তার মানে কুলিং কার্ভ উইল এন্টার ইনটু দি টিটিটি ডায়াগ্রাম। যখনই এন্টার করছে অস্টেনাইট ভাঙতে শুরু করছে। আর বুঝতে তুমি পেরেছি, যদি এই বুঝতে পেরেছি। কাজটা নিয়ে করো, তুমি অস্টেনাইটকে ভাঙার কোনো স্কোপ দিচ্ছ না, ফ্রম অস্টেনাইট টু ডিরেক্টলি মার্টেন সাইড। বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো? তাহলে আরেকটু ইন্টারেস্টিং করে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তার মানে যদি কোনো কুলিং কার্ভ এর ভেতর দিয়ে ঢোকে আমরা কি কি পাবো? প্রথমে অস্টেনাইট ডিকম্পোজ করবে। হ্যাঁ, কি তারপর কি পাবো? এই কি কি পারলাইট, পাবো? সিমেন্টাইট। দাঁড়াও দাঁড়াও, এই কি কি পাবো এই প্রশ্নটা করা কিন্তু একদিক দিয়ে টিচার হিসেবে ভুল। সঙ্গে সঙ্গে তোমাদের আমার চেপে ধরা উচিত ছিল আমাকে, স্যার আপনাকে বলতে হবে যে মিডিয়াম অফ কুলিং। তাহলে আমি যদি ফার্নেস কুলিং করি একদম এইখানে আমি স্যার পারলাইট পাবো। যদি আমি এয়ার কুলিং করি স্যার আমি ফাইন পারলাইট পাবো। আমি যদি ফোর্সড এয়ার কুলিং করি তাহলে স্যার আমি বেইনাইট পাবো। আমি যদি স্যার ওয়াটার কুলিং অথবা অয়েল কুলিং করি তাহলে কিন্তু স্যার আমরা মার্টেন সাইড পাবো। হ্যাঁ, আমাকে চেপে ধরলে আমি খুশি হতাম। তাহলে সার্টেনলি দি প্রোডাক্ট অয়েল কুলিং করলে কি পাবো? মার্টেন সাইড পাবো। অয়েল Martin কুলিং side। আর এয়ার কুলিং একদম ঝপ করে এখান দিয়ে নেমে যাবে কুলিং চট করে নেমে কাপটা। যাবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এইবার আমি স্বর্ণের দিকেও চাই, ওই বাঁদরটাকে স্বপ্নীলটাকেও চাই। দুটোর মেলবন্ধন ঘটিয়ে আমি একটা নতুন প্রোডাক্ট চাই এই কুলিং কার্ভ থেকে। কি করব? আমি পারলাইটও চাই, আমি ফাইন পারলাইটও চাই, কোর্স পারলাইটও চাই, দুটোকে আমি মেলবন্ধন করাতে চাই। কি করব? ওই জায়গায় ওই ট্যানজেন্টের জায়গায় যেতে হবে আর কি, মানে যেখানে বলো, টাচ আরেকবার এমন বলো। না মানে ক্রিটিক্যালের থেকে বেশিতে নিতে হবে আর কি, কিন্তু আচ্ছা, ওই বেশিতে নিলাম, মানলাম। কিন্তু ওই মানে ইয়েটার থেকে ক্রস করলে চলবে না আর কি, এরকম সবুজেরটা থেকে স্যার মাঝখানে নিতে হবে। সবুজ, হ্যাঁ মানে লাল আসলে স্বর্ণেন্দু, ভেতর দিয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, স্বর্ণেন্দু খুব ভালো গান করে আর এই বেটা স্বপ্নীল ভালো পড়াশুনো করে। আমি স্বপ্নীলকেও গান শেখাতে চাই, স্বর্ণেন্দুকেও পড়াশুনোয় ইনক্লাইন করতে চাই, গানটা ধরে রেখে ওর গানটাও করবে। তার মানে আমি 50-50 চাই, ওর থেকে 50 ধার নেব, এর থেকে 50 ধার নেব। খেলবো কি করে ইন দিস ডায়াগ্রাম? একটু খেলো দেখি তো। বুদ্ধি লেখা আছে, পরিষ্কার লেখা আছে, বুদ্ধিটা বাতলাও। এইগুলো ক্লাস না থাকলে না ইন্টারেস্টিং হয় না, এইসব ল্যাপটপ ফ্যাপটপ ছুঁড়ে ফেলে দিতে হয়। এটা পড়া হচ্ছে। স্যার আপনি আপনার বলবেন হ্যাঁ, না, যদি যদি সেশনাল ক্লাসগুলো অফলাইন হয় তাহলে আপনি আপনার ক্লাসটা অফলাইন নেবেন। আচ্ছা ঠিক আছে, সে দেখা যায়। আচ্ছা 4 মাস আছে, আর বেশিক্ষণ নেই, এবার একটু আনন্দ করবো, ওই করে থাকবো। টেনশন মেনশন কিছু নেই, খেতে পাবো না, ছেলেদের দৌড়ে দৌড়ে যেতে হবে। এই এগুলো রেকর্ড করুন আবার। হ্যাঁ স্যার বলছি কোশ্চেনটা একবার বলবেন আপনি কি করলেন? হ্যাঁ, স্বর্ণেন্দু ভালো গান করে কিন্তু পড়াশোনায় ফাঁকি দেয়। স্বপ্নীল পড়াশোনাটা করে, গান টান করে না। এবার এই দুজনের মধ্যেই আমি মেলবন্ধন ঘটিয়ে স্বর্ণেন্দুকেও ইনক্লাইন্ড করতে চাই অ্যাবাউট হিজ একাডেমিক অ্যাচিভমেন্ট, স্বপ্নীলকেও আমি স্বর্ণেন্দুর থেকে গানটা ধার নিয়ে গানটা শেখাতে চাই। দুজনকে একসঙ্গে এক হস্টেলে রেখে দেবো। রেখে দিলেই হয়ে যাবে। ওকে ট্রেনিং দেবে, ওকে ট্রেনিং দেবে, তাহলেই হয়ে আচ্ছা, যাবে। দিস ইজ দি ম্যানুয়াল প্রসেস। আমি এখানে অস্টেনাইটটা ভেঙে এখানে কি হচ্ছে, কোর্স পারলাইট এই ওপর লেভেলে, এই টেম্পারেচারের নিচে নামলে আমরা ফাইন পারলাইট চাই। তাহলে ফার্নেস কুলিং করলে কি হচ্ছে, র্যাপিড ফার্নেস কুলিং করলে আমি কোর্স পারলাইট পাচ্ছি, এয়ার কুলিং করলে আমি ফাইন পারলাইট পাচ্ছি। তা আমি ওই এলিমেন্টার মধ্যে ফাইন পারলাইটও চাই, কোর্স পারলাইটও চাই। তাহলে স্যার কিছুক্ষণ স্যার ফার্নেসে রাখবো, তারপরে আবার এয়ার কুলিং করবো। কি করে করবে স্যার একটু বলতে পারবে?
মানে স্যার এই কিছু মানে ওই লাইনটার উপরে ওই টেম্পারেচারটার উপরে প্রথমে স্যার ফার্নেস কুল করলাম, তাহলে স্যার কিছুটা কোট পার লাইট হলো। কোন টেম্পারেচার? তাহলে আমার কুলিং কার্ভটা কিরকম হবে? তাহলে কুলিং কার্ভটা 780 থেকে কি এরকম নামাবো? হ্যাঁ স্যার এরকম নামালে ডাইরেক্ট নামবে নিচে। একদম নিচে নামিয়ে দিলাম। না একদম তাহলে নিচে তো নামালে স্যার একটা আমি তো হয়ে কোর্স পার লাইট পেয়ে যাবো। তার এই একদম নিচে নামালে হবে না স্যার, কিছুটা একটা নামাবে। জিনিস মাথায় রাখো, 50% যেটা আছে ওই লাইন বরাবর নাও, মানে ওই দাঁড়াও সাথে দাঁড়াও tangent দাঁড়াও করা। দাঁড়াও, আমাকে শেষ করতে দাও। যখন কুলিং কার্ভটা এখান থেকে শুরু হয়ে এখানে টাচ করছে, দ্যাট মিনস স্টার্ট অফ ডিকম্পোজিশন অফ অস্টেনাইট ইন দি ফর্ম অফ পারলাইট। এবং তুমি যখন কুলিং কার্ভটা এর বাইরে বেরিয়ে যাচ্ছ, দ্যাট ইজ 100% ডিকম্পোজিশন অফ অস্টেনাইট ইজ রিভিলড। অস্টেনাইট 100 ভাগ ভেঙে গেছে। নাও চাটা খাই এবার। হ্যাঁ বলো, এইবার বুদ্ধিটা বাতলাও দেখি ক্যাপ্টেন। ওই 50% লাইনের মানে লাল দিয়ে ঢোকালাম, দিয়ে ওই যে নীল ডটেড লাইনটা আছে ওই ডটেড লাইন বরাবর আনলাম। আনলে ব্যাস, তাহলে এবার নিচে যখন টেম্পারেচারটা রিচ করবে মানে ডিজায়ার টেম্পারেচারটা, তখন আমি 50-50 পেয়ে যাবো। এটা কে? মানে তারপরটা এটা কে না, ওটা বলছে? দেবজিৎ এটা কে বললো? দেবজিৎ কি ওই আচ্ছা, আগেরটা এমনি। 50%টা ওটা আমি বললাম। হ্যাঁ, এই তো 50% আমি রেখেছি, তুমি যা বলেছো, আমি তো আর কিছু করিনি। তারপর এয়ার কুলিং করলে তো র্যাপিড হ্যাঁ, এবার আমি ওটাকে ক্রস করবো না, আমি 50% ডটেড লাইনটাকে ক্রস করবো না, সবসময় আমি অস্টেনাইট মানে লাল আর নীলের মাঝখানে রাখবো। হ্যাঁ। লাস্ট মোমেন্টে গিয়ে ওই 50%-এ কনভার্ট করাবো, মানে লাস্ট আচ্ছা। আমি একটা কথা কিন্তু দুবার বলেছি তোমাদের, হয়তো তোমরা খেয়াল করোনি বা বুঝতে পারোনি। এই ওপরের টেম্পারেচার এই 700, এই 650, 750 মধ্যে কোর্স পার লাইটটা হয়, আর এর নিচে বেইনাইটের ওপরে এই সব জায়গায় ফাইন পার লাইট হয়। তা আই ওয়ান্ট এ মিক্স স্ট্রাকচার so that approximately 50% coarse perlite and 50% fine perlite should achieve after cooling. So what we should do? তাহলে স্যার ওই যে টেম্পারেচারটার উপরে কোর্স ফায়ার লাইট মানে কোর্স ফায়ার লাইট হয় সেই টেম্পারেচার অবধি মানে নামা আমি মানে স্যার এই ক্রিটিক্যাল টেম্পারেচার অবধি রাখতে হবে, কিছু করার নেই। এমন একটা ক্রিটিক্যাল টেম্পারেচার মেইনটেইন করতে হবে যেখানটা হচ্ছে মানে দুটোরই একটা প্রবাবিলিটি থাকবে, মানে দুটো পাওয়ার আর কি। আচ্ছা ঠিক আছে, এবার একটু খেয়াল করে দেখি। স্যার আরেকবার বলুন টেম্পারেচার রেঞ্জটা স্যার, ওই কোর্স আর ফাইনের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেম্পারেচার রেঞ্জটা আরেকবার বলুন। এই 650 থেকে 700 মধ্যে ফাইন কোর্স পারলাইট, 650 নিচে ফাইন পারলাইট আছে। তাহলে স্যার 650 উপর পর্যন্ত ফার্নেস কুল করবো, তারপরে স্যার এয়ার কুল করবো, ওই ওর উপরে থাকবে টেম্পারেচারটা স্যার, এয়ারের টেম্পারেচারটা 500-550 উপরেই থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি যদি একটু অন্যরকম প্রস্তুতি করি কুলিং কার্ভটা নিয়ে। আমাকে এরকম ভাবে করতে হবে যে মানে আমি কোর্স পাইলটটা তার মানে আমরা আগে ফর্ম করছি, তার মানে কোর্স পাইলটটা ফর্ম করার পরে এমন একটা জায়গায় চলে যেতে হবে যে কিছু পাইলট মানে কিছু মানে কি বলবো গ্রেনের মধ্যে আর এনার্জি থাকবে না কনভার্ট করার মতো, আর বাকিটা গ্রেনটা মানে নিজেদের মতো কনভার্ট করবে, মানে একটা কোল্ড শার্টের মতো, মানে কিছুটা পার্ট মানে কিছু করতেই পারবে না, আর বাকি পার্টটা আপনি নিজে থেকে মানে ফাইন পারলাইটে শিফট করবে। এরকম ভাবে কিছুটা কুলিংটা করতে হবে। না স্যার, আমি অন্যভাবে খেলবো। তোমাদের দেবজিৎ ইজ পার্সিয়ালি রাইট, ওর ভিশনটা আছে, ও ঠিক ধরতে পেরেছে। আমি দুষ্টুমিটা কি করে করব? 780 ঠিক আছে, আমি ল্যাঙ্গুয়েজে ফ্রম 780 it was rapidly cooled to 650 degrees centigrade. Say it was rapidly cooled, mind it. It was held isothermally. ধরো আইসোথার্মালি এখানে এলাম অ্যাকচুয়ালি 600 ডিগ্রির নিচে থাকে অ্যাকচুয়ালি, এখান থেকে 780 টু এইখানে এলে তুমি 600 ডিগ্রিতে এলে, তাহলে তোমার একটা ফার্নেস দরকার যেটা 600 ডিগ্রি ফার্নেস। তাহলে টাইম ল্যাগ ইজ ভেরি মিনিমাম সো দ্যাট দি অস্টেনাইট উইল নট ডিকম্পোজ। হেল্ড ইট আইসোথার্মালি, এইখান থেকে আমি এক্স অ্যাক্সিস থেকে টাইমটা পেয়ে যাবো 50%। তাহলে সেই টাইম অবধি ধরবো, তাহলে কি হবে? 50% austenite will be transferred into the coarse perlite.
হলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়েছে। তারপর তাহলে another 50% is retaining austenite, বলা চলে? ইয়েস স্যার। ইয়েস স্যার। Then it was rapidly cooled in another furnace at this temperature. ঠিক আছে? ইয়েস স্যার। Then it was held isothermally at that temperature so that it will come over here. So we'll get 50% perlite, 50% for both 50-50, coarse and fine. স্যার মাঝের 50%টা করবো কি করে, মানে ওই টেম্পারেচারটা কমাবো কি করে? মানে ওই রিড মাঝের যে এরিয়াটা এইটা এই ডটেড বরাবর স্যার কমাবো কি করে? আমি এইখানে ধরে থাকলাম তো, টাইম স্কেলটা তো আমি এখানে পেলাম, কতক্ষণ ধরে থাকবো, এটা 50% টাইম স্কেল ধরে রাখলাম। দেন এন্ড দেন আমরা আরেকটা সল্ট বাথে ট্রান্সফার করে নিলাম, হুইচ মেনটেন্স লোয়ার টেম্পারেচার। দি টেম্পারেচার ওয়াজ অ্যাবাউট 575, আরেকটা নিয়ে চলে এলাম 500 ডিগ্রি সেন্টিগ্রেডে। ইট ওয়াজ হেল্ড আইসোথার্মালি এগেন মানে স্যার ওই যেটা ডিগ্রি সেন্টিগ্রেড। ফাইন ইয়ে কোর্স পার্ট ইয়ে হিসেবে রিটার্ন হচ্ছিল ওইটাই হচ্ছে ইয়ে হয়ে গেল, মানে লাস্টে একদম ওটাই হচ্ছে ফাইন পার্লাইট হয়ে গেল। তোমার তো 50% হয়ে যাওয়া মানে 50% আনডিফর্মড অর আনডিকম্পোজ অস্টেনাইট ইজ রিমেইনিং। ইয়েস, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার বুঝে গেছি। তোমার পকেটে 10টা টাকা আছে, দুটো 5 হ্যাঁ, টাকার স্যার, বুঝে কয়েন, গেছি আমি ব্যাপারটা। একটা নিয়ে নিলাম, বাকি 5 টাকা তো পড়ে রইলো। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝে গেছি। ফলে এই টেকনিকে we can find out or we can produce combination of so many microstructures which has got typical property which sometimes helps for manufacturing. হলো? হ্যাঁ স্যার। আমি মার্টেনসাইট, বাংলায় একটা কথা আছে জানো, মানে আগেকার দিনে বলতো, তোমরা তো কোনদিন কেউ মাট্টার খাওনি? মাট্টার খেয়েছো? হ্যাঁ স্যার। দূর, তোমরা সব আলালের ঘরের দুলাল, বাবা মা আগলে রাখে একদম বেলুনের মতন। স্যার হিস্ট্রি পড়া না পারলে মার খেয়েছি। দূর, এখন তোমাদের মতন ঘরের বাবা মাদের একটাই স্লোগান, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তোর সন্তান যেন থাকে রাস্তাঘাটে। মানে আমার সন্তানটা মানুষ হোক, তোরটা গোল্লাই এখন। হ্যাঁ ঠিক আছে। এইবার আমাদের সময় যখন আমাকে তো বাবা খুন্তি দিয়ে পেটাতো, লোহার খুন্তি দিয়ে, ভালোই করেছিল পিটিয়ে। হ্যাঁ, ও একটা খেলে কোপ করে উঠবে। এইবার ব্যাপারটা হচ্ছে তখনকার দিনে যারা আমাদের যেমন দাদু টাদু ছিল, বাবাকে বলতো এই মারিস না মারিস না, ঢেঁটা হয়ে যাবে। মানে কি? মার খেতে খেতে স্যার আর মানে বেশি মার খেতে খেতে মারটা মানে সহ্যকর হয়ে যাবে। হ্যাঁ স্যার, মানে না, ওটার মানে সাথে ওর- অ্যাডাপ্টেড হয়ে যাচ্ছে। অ্যাডপ্টেড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এইখান থেকে র্যাপিডলি কুল করি তাহলে আমরা কি পাবো? মার্টেনসাইট। মার্টেনসাইটের হার্ডনেস হচ্ছে আরসিতে, ও তোমায় তারসি বললে বুঝতে পারবে না। হার্ডনেস, রকওয়েল হার্ডনেস 3 রকম হয়, রকওয়েল হার্ডনেস, ভিকার্স হার্ডনেস আর ব্রিনেল হার্ডনেস। তার রকওয়েলটা হচ্ছে হার্ড মেটেরিয়ালের জন্য বেসিক্যালি করা হয়। তার 3টে স্কেল আছে, এ বি সি। সি স্কেলে 66.6, গ্লাসের হার্ডনেসও 66। আমি তো মার্টেনসাইট পেলাম, মেশিনিং করব কি করে? The material which has got the hardness 66.6 RC, R suffix C, it is more or less non-machinable. More or less, you can machine it with the help of the diamond bit. মানে ডায়মন্ড টুল দিয়ে তুমি মেশিনিং করতে পারো, বাট ইট ইজ নট কস্ট এফেক্টিভ। মানে ওই গ্লাসের মতো যেমন ভাবে কাঁচ কাটা হয় ওইটা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো আর্টিফিশিয়াল ডায়মন্ড। এই ডায়মন্ডের একটা টুলের দাম আমাদের আছে, আমাদের ওয়ার্কশপে আছে, যদি কেউ চাও, যদি থাকে, যদি চুরি না হয়ে যায়, দেখিয়ে দেবো ডায়মন্ড বিট। স্যার কিরম দাম কিরম বলছিলেন স্যার? একটা ছোট্ট 2 মিলিমিটার ডায়ামিটার ডায়মন্ডের দাম 60 থেকে 70,000 টাকা আচ্ছা স্যার বুঝে গেছি। মিনিমাম।
আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে তাহলে আমরা কি করব? নন মেশিনেবল যদি হয় তাহলে নাথিং টু ডু, হার্ডনেস কমাতে হবে তাহলে আমাকে। হার্ডনেস কমাতে হবে। তাহলে দেবজিতের বাবা আজকে দেবজিৎকে উত্তম মধ্যম দিলেন, রেজাল্ট ভালো হয়নি। পরে দেবজিতের মা ওর বাবাকে বোঝালেন যে দেখো তুমি ছেলে বড় হয়েছে, এতটা মারধর করো না, ভুল হয়েছে। তোর বাবাও পরদিন অফিসে গিয়ে ভাবলেন না, চিন্তায় ব্যাপারটা একটু খারাপ হয়ে গেছে, তো রেজাল্টটা খারাপ হয়েছে, একটু বোঝাতে হবে। তারপরের দিন সন্ধ্যেবেলায় ফিরে এসেই দেবজিৎকে আর দেবজিতের মাকে বললেন চলো একটা বড় হোটেলে খেয়ে আসি। তা হোটেলে খেয়ে এরপর দেবজিৎ তখন কি অনুভব করবে? স্যার বড় লোক। না না না, বড় লোক কেন? যে বাবা মেরেছিল ভালোই হয়েছে, এই তো নাও লেট আস কাম টু এ কম্প্রোমাইজ, আমি পড়াশোনাটা শুরু করি, আমারই তো ভুল হয়েছে, বাবা তো ইচ্ছাকৃত মারেনি, তাই তো দেবজিৎ? হ্যাঁ ওই মোটামুটি। আচ্ছা, তার মানে নাও ইউ প্লিজ কাম টু এ ওয়ার্ড, নাও উই আর গোয়িং টু ফাইন্ড আউট এ কম্প্রোমাইজ সলিউশন so that it will be hard as well as it will be machinable. So we want to impart the term machinability. তাহলে মেশিনেবিলিটি কি মা? মশা কামড়াচ্ছে তাই না গো? তাহলে টু ইম্পার্ট মেশিনেবিলিটি এগুলো কিন্তু থাকে এমসিকিউতে। হোয়াট হিট ট্রিটমেন্ট প্রসেস উই শুড অ্যাডপ্ট? মানে কিছুটা মার্টেনসাইট হবে আর কিছুটা অন্য কোনো ম্যাটেরিয়াল থাকবে। হ্যাঁ, and to impart machinability, one and only one process that is known as annealing. Annealing softens the material. ফলে এই যে হিট ট্রিটমেন্ট পড়বো এর পরের দিন থেকে আমাদের সবারই একটা ধারণা যে হোয়াট এভার মে বি দি টাইপ অফ দি হিট ট্রিটমেন্ট, ইট ইনক্রিজেস হার্ডনেস, সাধারণ লোকের ধারণা, বাট দ্যাট ইজ দি রং টার্ম। সাম হিট ট্রিটমেন্ট আর অলসো পসিবল which reduces the hardness, impart the ductility, machinability or something else. আচ্ছা স্যার মেশিনেবিলিটি স্যার আমাকে একটা কথা বলবেন, হার্ডনেস বলতে জিনিসটাকে ঠিক কি বোঝা, মানে হার্ডনেস বললে ঠিক কি বুঝবো আমরা? একটা কথা একটু বলুন স্যার। আচ্ছা ঠিক আছে, মানে স্যার গ্লাসটাকে আপনি হার্ড বলছেন, কিন্তু গ্লাসটা তো মানে ঠিক আছে বলে দিচ্ছি একদম সোজা ভাষায়, একদম বাংলা, অত্যন্ত নিতান্ত ইঞ্জিনিয়ার না হয় সাধারণ লোকের বুদ্ধিতে বলছি। একটা আলপিন নাও, হলো? নিলে তো? হ্যাঁ স্যার। একটা কাঠের উপর একটু প্রেসার দিয়ে দাগ টানো, দাগ পড়বে? হ্যাঁ। আচ্ছা পড়বে। একটা লোহার টুকরো নাও, তার উপর দাগ টানো, তাতেও পড়বে। মানে মুখ ধরা থাকলে পড়বে। হ্যাঁ হ্যাঁ, মুখটা শার্প আছে ধরে নিচ্ছি। এবার কাঁচের উপর দাগটা দাও দেখি তো, স্লিপ করে যাবে। না স্যার দেওয়া যাবে না। দেওয়া যাবে, খুব জোরে হলে একটু ঘষা কাঁচ হলে যায়। হ্যাঁ ঘষা কাজ হলে হতে পারে, মানে এমনি ঘষা প্লেন কাজ কাজের হলে মধ্যে চাপের আছে না। ঠিক আছে। আমরা হার্ডনেসটা মাপি। আমার ক্লাসে পালোয়ান কে আছে? ওই তো শীর্ষ আচ্ছা, শীর্ষকে আমি গোটা ছয় ঘুষি দিলাম, শীর্ষ বলছে কটা মারবি মার না, আমি তো দাঁড়িয়ে আছি। এবার স্বর্ণেন্দু রোগা প্যাটকা চেহারা, দুটো ঘুষিতেই স্বর্ণেন্দু পড়ে যাবে। তাহলে হার্ডনেস কার বেশি? যদি এটাকে হার্ডনেস এর ভ্যালু ধরা হয়, শীর্ষর বেশি। হি ক্যান বিয়ার মোর অ্যামাউন্ট অফ লোড। এই আমি খুব একদম পাতি বাংলায় বোঝাচ্ছি। এইবার আমার কতগুলো স্ট্যান্ডার্ড স্পেসিমেন আছে, আর আমার কাছে কিছু গোল লোহার বল আছে। এই বলে আমি লোড দিতে পারি 50 কিলো, 60 কিলো, 80 কিলো, 100 কিলো, এইভাবে আমি লোড দিতে পারি। ঠিক আছে? তাহলে আমাকে একটা স্ট্যান্ডার্ডের রেসপেক্টে কিন্তু হার্ডনেস মাপা হয়। আমার একটা স্ট্যান্ডার্ড স্যাম্পল আছে, সেই স্যাম্পলের রেসপেক্টে আমরা হার্ডনেসটা মাপি। তাহলে যে স্যাম্পলটা ছোট্ট একটা মার্বেল বলবো নাকি, বল, একদম ব্যাগাডুলির যেমন বল থাকে ওর থেকেও ছোট সাইজের বল একটা পয়েন্টের জায়গায় লাগানো আছে।
এবার আমি মেশিন দিয়ে লোডটা দিলাম, লোডটা দিলে বলটার কিন্তু হার্ডনেস অনেক বেশি উইথ রেসপেক্ট টু দি টেস্টেড মেটেরিয়াল, টেস্টিং মেটেরিয়াল। আমি যখন একটা প্রেসার দিচ্ছি উইথ সাম লোড, তাহলে দ্যাট বল উইল ডিফর্ম দি সারফেস হুইচ ইজ গোয়িং টু বি টেস্টেড, তাই তো? হ্যাঁ, হিসাব মতো তাই। হিসাব মতো তাই। তাহলে কাঠের ওপর ওই লোহার বলটা চাপ দিলে অনেক বেশি ডেপথ হয়ে যাবে। এবার লোহার ওপর চাপ দিলে ডেপথ একটু কম হবে। এবার লোহাটা যদি মার্টেনসাইটিক স্টিল হয়, ইমপ্রেশন অফ দি বল কম হবে। তাহলে বেসিক্যালি এইভাবেই টেস্ট করা হয় উইথ রেসপেক্ট টু ইনডেন্টেশন। এবার আমি ইঞ্জিনিয়ারিং টার্মে এলাম। একটা স্ট্যান্ডার্ড প্লেট আমার আছে, তার একটা হার্ডনেসকে আমরা রেফারেন্স ধরে নিয়েছি ওই বলের রেসপেক্টে। তার রেসপেক্টে অন্য এলিমেন্টের ওপর বলটার ডেপথ অফ পেনিট্রেশন কতটা হয় সেটা মাপবো। দ্যাট ইজ বেসিক্যালি হার্ডনেস। তুমি যদি ডেফিনেশন চাও তাহলে আমি বলবো ইট ইজ দি রেজিস্ট্যান্স এগেনস্ট স্ক্র্যাচ, উইয়ার অ্যান্ড অ্যাব্রেশন। ইট ইজ এ রেজিস্ট্যান্স এগেনস্ট, মাথাটা গরম করে দেয়। এই যন্ত্রটা না মানে আমার জন্য সুটেবল নয়। হ্যাঁ মিশ্র বলো। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তোমার পুজো কেমন হলো আজকে না কালকে? কিন্তু ক্যালেন্ডারে দেখাচ্ছে আজকে 9 তারিখ। ও 10-11, আচ্ছা 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 আচ্ছা। তাহলে কালকে কি সকালবেলায় না দুপুরের দিকে? ও তাহলে ঠান্ডা লাগবে না, ঠিক আছে ঠিক আছে। কালকে সুপার এসেছিল না? আজকে আর যাইনি, আজ কি করতে যাব? হ্যাঁ কালকে, হ্যাঁ হ্যাঁ আজকে কি স্যানিটাইজেশনের মিটিং আছে, ওই জন্য ইচ্ছে করে আমি যাইনি। আমাকে শশী শশী বলেছিল স্যার আপনি আসুন, আমি বললাম না যাবো না, মনে মনেই ভাবলাম হ্যাঁ ও সুপার করুক। হ্যাঁ হ্যাঁ, যাদবপুর গোল্লায় যাক, আমার ছেলে ঠিকঠাক। হ্যাঁ 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 শরীর ঠিক আছে, এখন আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ পেট কা সওয়াল। হ্যাঁ 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 বাড়িতে সবাই ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কালকে সাবধানে যেও পুজো দিতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এবার কোনটা বলছিলাম গো? ও হার্ডনেসটা। হ্যাঁ তাহলে ওই সেম বলের দ্বারায় ডিপেন্ডিং আপন দি ইন্ডেন্টেশন আমরা হার্ডনেসের একটা স্কেল তৈরি করেছি। দ্যাট মিনস দ্যাট ইজ এ রিফ্লেকশন অফ ডেপথ অফ পেনিট্রেশন, দ্যাট ইজ বেসিক্যালি হার্ডনেস। এইবার এখানে ক্রিকেট খেলে কে গো? স্যার আমি। তুমি কে? দেখতে পাচ্ছি না তো। স্যার অরণ্য। আচ্ছা অরণ্য নস্কর বোধহয়, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা আমি তো তাহলে মেটালস বললাম, উডেন বললাম, এইসব মেটেরিয়ালের হার্ডনেস মাপা যাবে। দেবজিৎ হ্যাঁ স্যার। খেলো টেলো তো ক্যাম্বিস বলে মাঝে মাঝে বা খেলেছো? হ্যাঁ, সব টুকটাক। আচ্ছা বাই দিস টেকনিক, দ্যাট ইজ বেসিক্যালি ইনডেন্টেশন টেকনিক। রকওয়েলে বল থাকে, ব্রিনেল হার্ডনেসে একটা ডায়মন্ড বিট থাকে। বিটটা বসে যায় আস্তে আস্তে মেটেরিয়ালের উপর, কতটা এরিয়া নিল তার রেসপেক্ট একটা চার্ট করা আছে, আমরা গ্রাফে ফেলে দিই। তাহলে এই যদি হয়, তুমি ক্যাম্বিস বলের হার্ডনেস মাপতে চাও, কি করে মাপবে স্যার? যেভাবে নর্মাল বলগুলো মেপেছিলেন সেভাবেই, মানে ওই তাহলে তো ক্যাম্বিস বল বেসিক্যালি টিপে দেখবো কতটা ডিফর্ম হচ্ছে। স্যার ক্যাম্বিস বল ডিফর্ম হয়ে যাবে টিপলেই, মানে ও তো চামড়া নেই, হাত দিয়ে টিপলেই ডিফর্ম হয়ে যাবে। হ্যাঁ স্যার। তাহলে কি করব স্যার? কোনো একটা ভাবে মাপার চেষ্টা করবো কতটা ফোর্স লাগছে ডিফর্ম হতে। ওটা হাত দিয়ে চাপলেই স্যার ডিফর্ম হয়ে যাবে, ওখানে বলও লাগবে না, ডায়মন্ড বিটও লাগবে না।
স্যার এই কনসেপ্ট অফ প্রেসার ভেসেল ইউজ করতে হবে? না স্যার। আচ্ছা ঠিক আছে, শোনো এইটা আমার সাবজেক্ট নয়, যিনি ওই ল্যাব করাবেন তাকে জিজ্ঞেস করে তোমাদের যখন অ্যাপ্লাইড মেকানিক্স ল্যাব হবে হার্ডনেস টেস্টিং, ওখানে আমাদের রকওয়েলও আছে, ব্রিনেলও আছে, ভিকাসও আছে, একটু স্যারকে জিজ্ঞেস করে বলে আমি বলে দিচ্ছি। তাও ডিপেন্ডিং আপন, এটা মাথায় এলো হঠাৎ, ডিপেন্ডিং আপন দি মেটেরিয়াল নর্মালি দিস মেশিনস আর নর্মালি ইউজ ফর মেটালস অ্যান্ড অ্যালয়েস, যেটা রকওয়েল বললাম, ব্রিনেল বললাম অ্যান্ড ভিকাস বললাম। যখন ক্যাম্বিস বল বা বাচ্চারা প্লাস্টিক বল নিয়ে খেলা করে, 91 না 90-তে আমি একটা বাইরের কোম্পানির প্রবলেম সলভ করে দিয়েছিলাম। প্লাস্টিক বল নিয়ে আসছিল, প্লাস্টিক বল বাচ্চারা মাটিতে ফেলে, তো ফেললে কি হবে বলটা? খুব একটা বেশি ওঠে না স্যার, রিবাউন্স হয় না, ওঠে না। এবার ওদের ব্যাপারটা হচ্ছে ওদের একদমই উঠছিল না। তাহলে এই শব্দটাকে ইংরেজিতে আমরা বলি রিবাউন্ড টেকনিক, তাই তো? ইয়েস স্যার। এই রিবাউন্ড টেকনিকে ক্যাম্বিস বলের হার্ডনেস মাপা হয় স্যার। তোমরা পড়বে শোর হার্ডনেস, স্ক্লেরোস্কোপিক হার্ডনেস, অনেক কিছু পড়বে যদি জানার ইচ্ছে থাকে। এইবার জেনে নেবে বেসিক্যালি ক্যাম্বিস বলটা বলে দিলাম। দি হার্ডনেস অফ দি ক্যাম্বিস বল ডিপেন্ডস আপন দি এই রিবাউন্ড টেকনিক। ফেলে দিলে স্ট্যান্ডার্ড করা আছে যে এই হাইট থেকে ফেলতে হবে, ফেললে কতটা রিবাউন্ড করে আসে। মানে স্যার ওই কোএফিসিয়েন্ট অফ ডিস্ট্রিবিউশন এইসব কিছু কনসেপ্ট লাগাতে হবে, এরকম কিছু ব্যাপার? হ্যাঁ, মানে যেটা বেসিক্যালি সাধারণ লোককে বোঝানোর জন্য বলা হয় দ্যাট ইজ বেসিক্যালি রিবাউন্ড টেকনিক, একদম পাতি বাংলায়। স্যার ইংরেজি তো? হ্যাঁ পাতি ইংরেজি স্যার। হ্যাঁ ঠিক আছে, দ্যাট ইজ বেসিক্যালি রিবাউন্ড টেকনিকে আমরা করে দিই। শিখবো আজকে, আর শিখবো না, অনেক শেখা হয়ে গেছে। দাও এবার আমি বিদায় দাও আজকের মতন। আমরা বৃহস্পতিবার দিন তাহলে এইটা থেকে শুরু করব, সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। দ্যাট ইজ হিট ট্রিটমেন্ট, বেসিক হিট ট্রিটমেন্ট প্রসেস। স্যার বৃহস্পতিবার ছট পুজোর জন্য ছুটি আছে স্যার, এই জন্য কালকের ক্লাসটা করাবেন না? মোনা শোনো, আজকে আমার শিডিউল ক্লাস, শোনো 6টা থেকে 7:30 নাইটের ছেলে ফোন করেছিল, ওদের বললাম কালকে নেব, কালকেও আমাকে ক্লাস দিয়ে ক্লাসের বন্যা বানিয়ে দিয়েছে এই নাইটের কোঅর্ডিনেটর আর হেড স্যার। আমি বারণ করলাম যে 4টে মাস অন্তত একটু হাত পা ছড়িয়ে একটু খেলতে দে, বললো না গৌতম দা আপনাকে ছাড়া যাবে না। আপনি থার্সডে ছুটি নিন না, আমাদের তো স্যার মানে থার্সডে না নিলেও হবে আর কি, ছট পুজো তো ছুটি এমনিও আছে স্যার, আপনি থার্সডে না মানে একটু হাত পা ছড়ান আর কি, সেটাই বলছি। মোনা আরো তোমাদের ভালোবাসায় আরো 3টে কলেজ ডাকছে বারবার, এবং 3টে কলেজই সরকারি কলেজ পার্ট টাইম পড়ানোর জন্য। মা একটু কমাও, পোলাপান আছে। স্যার আপনি আগের দিন বলছিলেন যে যাদবপুর পার্মানেন্ট স্টাফ অ্যালাউ করে না। তলায় হ্যাঁ বলো। বলছি আগের দিন আপনি বলছিলেন যে যাদবপুর পার্মানেন্ট স্টাফ অ্যালাউ করে না, মানে ব্যাপারটা কি বললেন? যে আপনাকে এখান থেকে চলে গিয়ে আপনার অন্য কোনো স্কুলে মানে অন্য কোনো কলেজে গিয়ে আপনি জয়েন করছেন, মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না। হ্যাঁ স্যার আমিও বুঝতে পারলাম না ঠিক ব্যাপারটা। যাদবপুর কখনো ইন মোস্ট অফ দি কেসেস স্পেশালি ইন ডে টাইমে